বান্ধবীকে বিয়ে করার প্রয়োজনেই ব্যবসায় আসতে হয়েছে। এটা একটা মানে আমার জন্য একটা অন্যরকম পরিস্থিতি ছিল। আমি 1 বছর ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছি, ম্যাথামেটিক্সে ভর্তি হয়েছিলাম। বন্ধুত্ব সেখানেই হয়। তারপরে যখন আমি ইউনিভার্সিটিতে চলে আসি পরিসংখ্যান নিয়ে, তখন আমার বান্ধবী আমার চেয়ে সিনিয়র হয়ে যায়। তো একটা পর্যায়ে এসে দেখলাম যে বিয়ে করার প্রয়োজন, সে সিনিয়র হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি বিয়ে করার প্রয়োজন। এখন বিয়ে করতে গেলে তো কর্মসংস্থান লাগবে, একটা বেকার ছেলেকে তো আসলে কেউ পাত্রী দেবে না। তো যে কারণে আমি খুব চিন্তা করলাম ইজি এন্ট্রেন্স কি হতে পারে, তাহলে ব্যবসা করা যেতে পারে। আর এই ব্যবসার সুযোগটা তৈরি হয়েছিল আমার একটা প্রিভিয়াস বন্ধুত্বের কারণে। সেটা হলো যে আমি একটা প্রতিষ্ঠান থেকে ফোন কিনেছিলাম ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়। তো ওনার সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের অবস্থায় চলে গেছিল। উনি একজন বিক্রেতা, আমি ক্রেতা, তারপরে সম্পর্ক অনেক ভালো হয়ে গেছিল। না, প্রেশার আমি নিজেই ফিল করেছি, আমি এবং সে। আমি তো বুঝতে পারছি যে তার মাস্টার্স শেষ হয়ে যাচ্ছে, তাকে বিয়ে করতে হবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বিয়ে দিবে। সে এটা বলতে পারবে না যে না আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ব্যবসা শুরু করছি 2005-এর মার্চ এপ্রিলের দিকে, বিয়ে করছি নভেম্বরে। বিয়ে করার পরেও আমি কিন্তু আসলে মারাত্মক পরিশ্রম করেছি। মানে আমি যখন ব্যবসা করি, না হাতে টাকা পয়সা ছিল, না ফ্যামিলির সাপোর্ট ছিল। ফ্যামিলি বিয়ে দিয়েছে, বিয়ে সাপোর্ট ছিল, কিন্তু আমি যে ব্যবসা করব সেই সাপোর্টটা কিন্তু ফ্যামিলি থেকে ছিল না, কারণ সেটা চাইনি। তারা চেয়েছে অন্য কিছু করি, কারণ ফ্যামিলির যে পরিস্থিতি তাতে ব্যবসায়ী তো ফ্যামিলিতে আছে। তারা চাচ্ছিল যে আমাদের ফ্যামিলি থেকে কোনো মানুষ চাকরি বাকরি করুক, এরকম কিছু চাচ্ছিল। আমি যখন ব্যবসাতে ঢুকে পড়লাম, আমি কিন্তু অনেক ইন্টারেস্ট ফিল করেছি, কিন্তু আমাকে স্ট্রাগল করতেছে, পরিশ্রম করতেছে, প্রচুর পরিশ্রম। আমি সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে আমি কখনো বাড়ি পেতাম না। আমরা বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমরা বেড়াতে গেছি একসাথে 2009 সালে। 5 সালে বিয়ে করেছি, 9 সালে বেড়াতে গেছি। এই পুরো সময়টা ব্যবসার পিছনে গেছে। আমরা যখন ব্যবসায় আসি তখন আমরা ব্যবসায়ী এটা বলতে আমরা লজ্জাবোধ করতাম, কারণ ঝরে যাওয়া যে ছেলেটা সেটাই ব্যবসায়ী। যে ছেলেটা ঝরে যায়নি সেটা চাকরিজীবী বা ভালো কিছু করছে, আর ঝরে গেছে মানে কিছু করার নাই, সে হয়তো ব্যবসা করছে। বাট এখন পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন ইউনিভার্সিটির টপ স্টুডেন্টটা, সে কিন্তু বলছে যে না আমি কোনো চাকরি করতে যাবো না, আমি একটা এমপ্লয়মেন্ট তৈরি করব, আমাকে ব্যবসা করতে হবে বা এমন কিছু করতে হবে যেটা এই দুনিয়া পরিবর্তনে কাজে লাগবে বা একটা পরিবেশকে পরিবর্তন করে দিবে। তারা কিন্তু একটু খোলামেলা চিন্তা করতেছে, একটু রিস্ক নিচ্ছে। বাট আগে কিন্তু এই রিস্কটা কেউ নিত না। মোবাইল ফোনে আমি বাঘায় আমার পরে প্রায় আরো 12টা দোকান হয়, আমাকে দিয়ে 13টা দোকান, শোরুম। আমি কিন্তু আমাদের এলাকায় সবচেয়ে বড় ব্যবসায়ী। মানে এত ফোন সেল করেছি, এত কানেকশন সেল করেছি, এবং আমার সাথে ইয়াং জেনারেশন এত বেশি ইনভলভ ছিল যে এটা আসলে আমি নিজেও চিন্তা করতে পারি নাই। আমি যেটা করেছি আমার ভিতর থেকে, আমি অনেস্টি দেখিয়েছি, কাজের প্রতি আমার ডেডিকেশন ছিল। মানুষ আমার কাছ থেকে মানে আমার কাস্টমার বা যারা আমার কাছে আসতো তারা অন্যরকম ভাবে ট্রিটমেন্টটা পেত। আপনি সাধারণত একটা ফোনের দোকানে কি দেখবেন যে আপনাকে দাঁড়িয়ে কথা বলতে হবে, ওদের ডেস্কটা হয় একটু হাইট, কিন্তু আমার ছিল এরকম একটা টেবিল যে আমি কাস্টমারের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতাম। এইভাবে ধরেন আমি ফোন বিক্রি করি, কথার কথা নকিয়া ওই সময় ছিল, কিন্তু একজন এসে বলছে যে আমি স্যামসাং নিব, তা আমি তাকে এইটা বলি নাই যে আপনার স্যামসাং ভালো হবে না, আপনি নকিয়া নেন, এটা কিন্তু আমি কখনো বলিনি তাকে। আচ্ছা ঠিক আছে আপনি স্যামসাং নেন। উনি যদি জানতে চেয়েছে কোনটা ভালো হবে, আমি তখন হয়তো বলেছি যে না যেটা ভালো সেটাই বলেছি। আমি ভুল ইনফরমেশন কাউকে দিই না এবং দিতে চেষ্টাও করি না। হ্যাঁ, ইভেন এখনো আমি ভুল ইনফরমেশন দিই না। এইটাই হচ্ছে আমাদের প্লাস্টিক ফ্যাক্টরি। আমরা এখানে ওষুধ, তেল, জুস, পানি, বিভিন্ন কোম্পানির জন্য প্লাস্টিকের বোতল বানাই। এখন এখানে প্রায় 50-এর অধিক কর্মসংস্থান। এখানে ডেইলি 1.5 থেকে 2 লাখ বোতল তৈরি করা সম্ভব, ছোট বড় মিলিয়ে। তখন তো মাত্র 3 লাখ বোতল তৈরি হতো মাসে। আমি আসলে যখনই স্টার্ট করি তখন আমার প্লাস্টিক বোতল সম্পর্কে বা প্লাস্টিকের ব্যবসা সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না। আমি নিজেও বুঝে উঠতে পারি নাই যে একটা প্রতিষ্ঠান এরকম বা এইভাবে গ্রো করতে পারে। আমাদের ডেডিকেশন ছিল এবং আমরা যখন স্টার্ট করেছি সেই মুহূর্তটা থেকে এখন পর্যন্ত আমি বুঝতে পারছি যে না এখানে অপরচুনিটি আছে, এবং এই যে এখন যেখানে আছি এইটা জাস্ট একটা লেভেল, এখান থেকে আরো সামনে অনেক দূর আগানো সম্ভব। না এথিক্স ছাড়া ব্যবসা পসিবল না। আপনি যদি লং টার্ম মার্কেটে থাকতে চান, আপনার যদি মনে হয় যে আমি ভালো কিছু করব, ব্র্যান্ডিং করব, মানুষ আমাকে চিনবে, অনেকদিন পর্যন্ত চিনবে, মনে রাখবে, তাহলে আপনাকে অবশ্যই ইথিক্স এর উপরে দাঁড়াইতে হবে। আমার একটা বিজনেসের ট্যাগলাইন আছে যে কোয়ালিটি ফার্স্ট, সার্ভিস বেস্ট আর প্রাইস কমফোর্ট। আমি কিন্তু এইটার প্রতি খুব বেশি চিন্তা করি যে আপনি হয়তো বললেন যে আচ্ছা আমার যেমন তেমন একটা পণ্য হলেই হবে, আমি আবার এই পণ্যটা বানাই না যে ঠিক আছে আমি কাস্টমারের জন্য বা ভালো ব্যবসা করার জন্য আমি যেমন তেমন পণ্য বানাবো, এটা আমি করি না। কারণ আমার টার্গেটই আছে যে আমাকে একটা ব্র্যান্ডিং করতে হবে। আমি 2012 সালে যখন প্লাস্টিক ফ্যাক্টরি রাজশাহীতে শুরু করি, তখন এটা রাজশাহীতে একেবারেই নতুন ব্যবসা ছিল। আমি সুযোগ দেখেছিলাম, এখানে বেশ কিছু ওষুধ কোম্পানি, তেলের কোম্পানি, সরিষার তেলের কোম্পানি এবং জুসের কোম্পানি ছিল।
আমি এগুলোকে সুযোগ হিসাবে দেখেছি। তো আমি একটা মেশিন দিয়ে শুরু করেছিলাম এবং খুব ছোট্ট পরিসরে 3000 স্কোয়ার ফিটের একটা ঘর ভাড়া নিয়ে আমি স্টার্ট করেছিলাম। তারপরে 2012 সালের পরে 13 সালে এসে আমাকে সেকেন্ড মেশিন কিনতে হয়। মানে মার্কেটে এটার চাহিদা এই অবস্থায় চলে আসে এবং আমি তখন নিজে মার্কেটিং করতাম। সেই সময় আমরা মাত্র 3 জন নিয়ে ফ্যাক্টরি স্টার্ট করি, আমি, আমার একজন অ্যাকাউন্টস এবং আমার একজন টেকনিশিয়ানের সাথে 2 জন সাপোর্টিং হ্যান্ডস নেওয়া হয়েছিল হেল্পার হিসাবে। এই নিয়ে মূলত ব্যবসা শুরু, মানে প্লাস্টিক ব্যবসাটা।